গুড মর্নিং বয়েজ। আজ অনেক দিন পর তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের পরিপাক ও শোষণের আরও একটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি। এজি স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বাড়িতে অবস্থান করছো, নিজেদেরকে এবং পরিবারকে সেফ রাখার চেষ্টা করছো। তো আমরা আমাদের সর্বশেষ ক্লাসটিতে পাকস্থলীতে পরিপাক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ক্ষুদ্রান্তে পরিপাক, অর্থাৎ ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয় এবং এই পরিপাক পদ্ধতিটা কীরকম, সেখানে কী কী ধরনের এনজাইম, হরমোন, কী ধরনের কী কাজ হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। আমাদের পরিপাক নালীর দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার পর্যন্ত হয়ে থাকে। সেখানে ক্ষুদ্রান্ত নিজেই তার দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার পর্যন্ত হয়। নামে ক্ষুদ্রান্ত শুনে মনে হচ্ছে ক্ষুদ্র অন্ত্র, আসলে না, এটি যথেষ্ট বড়, পরিপাক নালীর সবচেয়ে বড় একটি অংশ, 6 থেকে 7 মিটার প্রায় লম্বা, এবং এটি 3টি অংশ নিয়ে গঠিত হয়ে থাকে: ডিউডেনাম, জেজুনাম ও ইলিয়াম। এখানে সাধারণত পরিপাক হওয়ার জন্য যে রসগুলো দায়ী বা যে রসগুলোর কার্যকারিতায় বিভিন্ন ধরনের খাদ্য এখানে পরিপাক হয়ে থাকে, তারা হচ্ছে পিত্তরস, যকৃত থেকে আসা পিত্তরস বা পিত্তথলি থেকে আসা পিত্তরস, অগ্নাশয় রস যেটা অগ্নাশয় থেকে আসে, এবং অন্ত্র থেকে নিঃসৃত আন্তরিক রস। এই রসগুলোর কার্যকারিতায় ক্ষুদ্রান্তে সকল খাদ্য পরিপাক হয়ে থাকে। তো আমরা আগেই জেনেছি পরিপাকের 2টি ধাপ, একটি হচ্ছে যান্ত্রিক পরিপাক এবং অন্যটি হচ্ছে রাসায়নিক পরিপাক। তো আমরা প্রথমে একটু যান্ত্রিক পরিপাক নিয়ে আলোচনা করব। যখনই আমরা খাদ্য মুখে দেই, আমরা মুখে খাদ্য দেওয়ার পর মুখে শর্করা জাতীয় খাদ্যের কিছুটা পরিপাক হয়। এখানে কোনো প্রোটিন বা লিপিড জাতীয় খাদ্য পরিপাক হয় না। পরবর্তীতে এই খাদ্য বিভিন্ন প্রক্রিয়ায় পাকস্থলীতে আসে। পাকস্থলীতে আসার পর খাদ্য এখানে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো এনজাইম নেই, তাই পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না। এখানে প্রোটিন জাতীয় খাদ্যের অর্ধ পরিপাক হয়, অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যের আংশিক পরিপাক হয়ে থাকে, এবং এই আংশিক পরিপাকৃত খাদ্য ও যেহেতু আমাদের পাকস্থলীতে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য পরিপাক খুব সামান্য পরিমাণে হয়ে থাকে, তাই সব খাদ্যই অর্ধগলিত অবস্থায়, যেটাকে আমরা কাইম বলি, সেই অবস্থায় সেটা চলে আসে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে আসার পর শুরু হয় এর যান্ত্রিক পরিপাক। এখানে উল্লেখ্য যে মুখ গহ্বরে কীভাবে পরিপাক হয় বা পাকস্থলীতে কীভাবে পরিপাক হয়, এই বিষয়গুলো আমি আমার পূর্ববর্তী ক্লাসে আলোচনা করে দিয়েছি। তোমাদের যদি ক্লাসগুলো তোমরা না দেখে থাকো, তোমাদের বোঝার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে আমি এখানে লিঙ্কটি উপরে দিয়ে দিচ্ছি। তোমরা না দেখে থাকলে উপরে গিয়ে লিঙ্কে প্রেস করে প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নিবে। ওকে, তো এখন ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাক। আমরা জানি যান্ত্রিক পরিপাক মানেই হচ্ছে এখানে খাদ্যের উপর কোনো এনজাইমের কার্যকারিতা হবে না। এখানে খাদ্যের উপর হরমোনের কোনো পরিপাক, হরমোন এখানে খাদ্য পরিপাকে সাহায্য করতে পারে, বা এখানে দেখা যেতে পারে বিভিন্ন কোষ থেকে নিঃসৃত রস বা অন্য কোনো কিছুর মাধ্যমে খাদ্যটা আরও পিচ্ছিল হয়ে যাচ্ছে, আরও নরম হয়ে যাচ্ছে এবং আরও সহজে পরিপাক হওয়ার জন্য উপযুক্ত হচ্ছে। এরকম একটা প্রক্রিয়াই হচ্ছে যান্ত্রিক পরিপাক। অর্থাৎ ক্ষুদ্রান্ত একে এনজাইমের সাহায্যে রাসায়নিক পরিপাকের জন্য আরও বেশি প্রস্তুত করে নিচ্ছে। এখানে দেখা যায় আন্তরিক রসে থাকা, অন্ত্রে আসলে অনেক ধরনের কোষ,
অন্ত্রে পাওয়া যায়, সেই কোষগুলোর নিঃসৃত যে রস সেটাকে আমরা বলি আন্তরিক রস। এ বিষয়ে আমরা আন্তরিক গ্রন্থিতে বিস্তরভাবে আলোচনা করব। আন্তরিক রসে যে মিউসিন থাকে, সেই মিউসিনের কার্যকারিতায় ক্ষুদ্রান্তে আসা খাদ্যবস্তু আরও পিচ্ছল হয়ে যায় এবং আন্তরিক গ্রন্থির যে কোষগুলোর কথা বলছিলাম সেখানে আরও কিছু কোষ থাকে, যেমন ব্রুনাস গ্রন্থি এবং গবলেট কোষ। এই কোষগুলো থেকে মিউকাস ক্ষরিত হয়। এই মিউকাস আমরা পড়েছিলাম পাকস্থলীতে, যে মিউকাস পাকস্থলী থেকে নিঃসৃত HCl থেকে পাকস্থলীর যে ত্বক সেটাকে রক্ষা করেছিল। অর্থাৎ এখানেও মিউকাসের একটি কার্যকারিতা আছে। কী ধরনের কার্যকারিতা আছে? যেহেতু পাকস্থলী থেকে আমাদের অর্ধগলিত খাদ্য ক্ষুদ্রান্তে চলে আসে, অর্থাৎ সেই খাদ্যের সাথে কিছুটা HCl পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে চলে আসে। সেই HCl থেকে আমার ক্ষুদ্রান্তের প্রাচীরকে রক্ষার জন্য এই মিউকাস ক্ষরিত হয়, যা ক্ষুদ্রান্তের প্রাচীরকে বিভিন্ন এনজাইম তথা এই HCl এর কার্যকারিতা থেকে পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে। এবং এখানে আমার পিত্তথলি থেকে বা গল ব্লাডার থেকে নিঃসৃত পিত্তরস বিভিন্ন জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে থাকে। এবং আন্তরিক গ্রন্থির থেকে নিঃসৃত কোলেসিস্টোকাইনিন নামক একটি হরমোন, যার প্রভাবে আমাদের পিত্তথলি থেকে পিত্তরস নিঃসৃত হয় বা পিত্তরস যেটুকু পিত্তথলি সঞ্চিত করে রাখে ততটুকুর উপর কোলেসিস্টোকাইনিন এক ধরনের প্রভাব বিস্তার করে, যার ফলে আমাদের গলব্লাডার থেকে পিত্তরস চলে আসে ডিউডেনামে। এবং এই ডিউডেনামে আসা পিত্তরসের প্রভাবে যে ঘটনাগুলো ঘটে তা আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, দেখা যাচ্ছে এই ছিল আমাদের ক্ষুদ্রান্তের খাদ্যগুলো আসার পর যান্ত্রিক পরিপাক। এরপর আমরা এর রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করব। তো অবশ্যই যে অর্ধগলিত খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে চলে আসে, সেটা এখানে আসার পর বিভিন্ন এনজাইমের প্রভাবে বিভিন্নভাবে সেগুলো আরও ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতর উপাদানে পরিণত হয়ে একদম সরল উপাদানে বিশ্লিষ্ট হয়ে যায়, যা পরবর্তীতে রক্তনালী দ্বারা বা রক্তের মাধ্যমে শোষিত হয়ে দেখা যাচ্ছে আমাদের কোষে পৌঁছে যায়। যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, তবুও আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আলোচনা করে দিচ্ছি। আমাদের মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়, এখানে কোনো প্রোটিন বা স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয় না। আমাদের পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয়ে থাকে, এখানে কোনো শর্করা জাতীয় খাদ্য বা চর্বি জাতীয় খাদ্য পরিপাক হয় না। তবে খুব সামান্য পরিমাণ স্নেহ জাতীয় খাদ্য বা চর্বি জাতীয় খাদ্য লিপিড লাইপেজ নামক এনজাইমের কার্যকারিতায় পরিপাক হয়ে থাকে। কিন্তু এই যে খাদ্যগুলো আমরা খেয়েছি সেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড এই সকল খাদ্য উপাদানই উপস্থিত ছিল। তো এই সকল খাদ্য উপাদানের তাহলে কী পরিণাম হবে? সেই সকল খাদ্য উপাদানকে পরিপাককে সাহায্য করবে ক্ষুদ্রান্ত, অর্থাৎ ক্ষুদ্রান্তে সকল খাদ্যের পরিপাক সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা আসি ক্ষুদ্রান্তের প্রথম শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে। ক্ষুদ্রান্তে যখন শর্করা জাতীয় খাদ্যগুলো ক্ষুদ্রান্তে চলে আসে, ক্ষুদ্রান্তে দেখা যাচ্ছে আন্তরিক রস বা অগ্ন্যাশয় রস ও দেখা যাচ্ছে পিত্তরস, এই রসগুলো বিভিন্নভাবে এই শর্করা জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করে থাকে। তোমাদের বোঝার সুবিধার জন্য, জানার সুবিধার জন্য আমি একটু বলে নিই যে পিত্তরসে কোনো এনজাইম থাকে না, অর্থাৎ পিত্তরস এখানে পরিপাকের জন্য সরাসরি কোনো বিক্রিয়ায় বা অর্থাৎ এনজাইম যে বিক্রিয়াগুলোতে কোনো খাদ্যকে বিশ্লিষ্ট করতে সাহায্য করছে সেই ধরনের কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তবে এর অন্যরকম
ভূমিকা আছে সেটা আমরা আলোচনা করব। তবে অগ্নাশয় রস ও আন্তরিক রসে থাকা বিভিন্ন এনজাইম এই শর্করা জাতীয় খাদ্যগুলোকে বিশ্লিষ্ট করতে বা আরও সরলতর উপাদানে পরিণত করতে ভূমিকা রাখে। কিভাবে, সেটা হচ্ছে কথা। কিভাবে দেখা যায়, অগ্নাশয় রস থাকা অ্যামাইলেজ, মল্টেজ এই এনজাইমগুলো সরাসরি শর্করা জাতীয় খাদ্যের উপর কার্যকারিতা করে বা বিক্রিয়া করে তাদেরকে সরলতর উপাদান অর্থাৎ গ্লুকোজে পরিণত করে। আবার একইভাবে আন্তরিক রসে থাকা আইসোমল্টেজ বা ল্যাকটেজ বা মল্টেজ, সুক্রেজ এই এনজাইমগুলো একইভাবে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট বা শর্করাজাত খাদ্যের উপর বিক্রিয়া করে তাদেরকে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। এখানে সরাসরি গ্লুকোজই হবে ব্যাপারটা আসলে তা নয়। গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, সেটা মল্টোজ হতে পারে, ঠিক আছে, গ্যালাক্টোজ হতে পারে, ল্যাকটোজ হতে পারে। যদি ল্যাকটোজ উৎপন্ন হয় সেটা ল্যাকটেজ এনজাইমের কার্যকারিতায় সরলতর উপাদানে পরিণত হবে। যদি ফ্রুক্টোজ হয় সেটা ফ্রুক্টেজ এনজাইমের কার্যকারিতায় সরলতর উপাদানে পরিণত হবে। যদি সুক্রোজ হয় সেটা সুক্রেজ এনজাইমের কার্যকারিতায় সরলতর উপাদান অর্থাৎ গ্লুকোজে পরিণত হবে। অর্থাৎ এখানে ক্ষুদ্রান্তে সকল শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজে পরিণত হবে। এভাবে শর্করা জাতীয় খাদ্যগুলো যকৃতে এসে স্লিপ অফ টাং ক্ষুদ্রান্তে এসে পরিপাক হয়ে থাকে, অর্থাৎ সরলতর উপাদান অর্থাৎ গ্লুকোজে পরিণত হয়ে থাকে। এবার আমরা আসব আমিষ বা প্রোটিন পরিপাকে। দেখা যাচ্ছে ঠিক একইভাবে এখানেও অগ্নাশয় রস ও আন্তরিক রস থেকে আসা বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় এখানেও আমার অর্ধ পরিপাকৃত বা আংশিক পরিপাকৃত প্রোটিন উপাদানগুলো বা প্রোটিন জাতীয় খাদ্যগুলো এখানে এসে পরিপূর্ণভাবে পরিপাক সম্পন্ন করে থাকে, অর্থাৎ সরলতর উপাদান বা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়ে থাকে। মনে রাখতে হবে, শর্করা জাতীয় খাদ্য যেমন গ্লুকোজে পরিণত হয়, ঠিক তেমনি প্রোটিন জাতীয় খাদ্য সরলতর উপাদান বা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। তো এখানে প্রশ্ন থাকবে যে আমরা তো আলোচনা করেছিলাম যে পাকস্থলিতে যখন কোনো খাদ্য আসে তখন পাকস্থলিতে যে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো থাকে তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তখন তারা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন অ্যাসিডের কার্যকারিতায় তারা সক্রিয় হয়ে যায়। তো এখানে কি ঘটে? এখানেও কি অগ্নাশয় রসে বা আন্তরিক রসে যে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো থাকে তারাও কি এখানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে নাকি তারা সক্রিয় অবস্থায় থাকে? প্রশ্নের উত্তরটি হচ্ছে হ্যাঁ, এই এনজাইমগুলো এখানে সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যারা বিভিন্ন প্রক্রিয়ায় বা বিভিন্ন অন্য কোনো এনজাইমের কার্যকারিতা বা অন্য কোনো উপাদানের উপস্থিতিতে তারা সক্রিয় হয়। পরবর্তীতে এরা প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে অংশগ্রহণ করে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে ট্রিপসিন এনজাইমের নাম। ট্রিপসিন এনজাইমটি এখানে দেখা যায় ট্রিপসিন এনজাইমটি নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন হিসেবে ক্ষরিত হয়। ট্রিপসিন এনজাইমটি নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন এনজাইম হিসেবে ক্ষরিত হয়। পরবর্তীতে এই ট্রিপসিনোজেন এনজাইমটি সক্রিয় হয়ে ট্রিপসিন এনজাইমে পরিণত হয় এবং এতে সাহায্য করে এন্টারোকাইনেজ নামক এনজাইম। অর্থাৎ ট্রিপসিনোজেন একটি নিষ্ক্রিয় এনজাইম যা এন্টারোকাইনেজ নামক এনজাইমের কার্যকারিতায় সক্রিয় হয়ে ট্রিপসিন নাম ধারণ করে এবং পরবর্তীতে বিভিন্ন পলিপেপটাইড বা প্রোটিন জাতীয় খাদ্য বা আংশিক প্রোটিন জাতীয় খাদ্যকে সে পরিপাক করতে সাহায্য করে। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে কাইমোট্রিপসিন। তো কাইমোট্রিপসিনোজেন এনজাইমটি যখন ক্ষরিত হয়, কাইমোট্রিপসিনোজেন এনজাইমটি দেখা যাচ্ছে এটিও ট্রিপসিন নামক এনজাইমের কার্যকারিতায় কাইমোট্রিপসিনে পরিণত হয়ে থাকে। তাহলে ট্রিপসিনকে কার্যকর করে কে? ট্রিপসিনটি আগেই সক্রিয়
হয়ে গিয়েছে। তোমরা কিন্তু আগের লাইনেই পড়েছো যে ট্রিপসিন সক্রিয় অলরেডি হয়ে গিয়েছে। অর্থাৎ ট্রিপসিন সক্রিয় হওয়ার পর ট্রিপসিন এই কাইমোট্রিপসিনকে সক্রিয় হতে সাহায্য করে। ওকে, আমি আবার বলছি, ট্রিপসিন কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় করে কাইমোট্রিপসিনে পরিণত করতে সাহায্য করে, যেই কাইমোট্রিপসিন পরবর্তীতে প্রোটিন বা প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে আরও সরলতর উপাদানে পরিণত করে। অর্থাৎ ঠিক একইভাবে ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ইলাস্টেজ এই এনজাইমগুলো বিভিন্ন প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে সরলতর উপাদান বা অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। এবং আন্তরিক রসে থাকা যে এনজাইম, তারাও দেখা যাচ্ছে পরবর্তীতে বিভিন্ন পলিপেপটাইড বা প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে দেয়। তো এইভাবেই সাধারণত আমাদের ক্ষুদ্রান্তে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয়ে থাকে। এবার আমরা আসব স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে। দেখা যায় স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে আমাদের পিত্তথলি থেকে নিঃসৃত পিত্তরসের একটা বেশ বড় ভূমিকা আছে। তবে এখানে একটু উল্লেখ্য, পিত্তরস যকৃত থেকে উৎপন্ন হয়। পিত্তরস যকৃত থেকে উৎপন্ন হয়, কিন্তু একে ধারণ করে পিত্তথলি বা গল ব্লাডার। পিত্তরস কখনোই গল ব্লাডার থেকে উৎপন্ন হয় না। আমরা যখন প্রায়ই পরীক্ষায় প্রশ্ন করি বা ভাইবার সময় তোমাদেরকে প্র্যাকটিক্যাল ভাইবার সময় জিজ্ঞেস করি, প্রায় এই উত্তরটি তোমরা ভুল বলো। কিন্তু মনে রাখবে, পিত্তরস বা বাইল এইটি অবশ্যই যকৃত থেকে উৎপন্ন হয়। পিত্তথলি বা গল ব্লাডার শুধুই একে ধারণ করে বা সঞ্চিত করে। তো স্নেহ পরিপাকে এই পিত্তরসের বেশ বড় একটি ভূমিকা আছে। কীরকম ভূমিকা আছে? আমি আগেই বলেছি, পিত্তরসে কোনো এনজাইম থাকে না। এখানে সাধারণত বেশ কিছু পিত্তলবণ, পিত্তরঞ্জক, পিত্তরস এরকম কিছু উপাদান থেকে থাকে। তো পিত্তলবণ বলতে এখানে কি কি পিত্তলবণ থাকে? এখানে সাধারণত সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট এই লবণগুলোই থেকে থাকে। এবং এই লবণগুলো সাধারণত স্নেহজাতীয় খাদ্যকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে ভেঙে ফেলতে বা পরিণত করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্তে আসা চর্বি বা লিপিড জাতীয় খাদ্য, যা হয়তো একটু মোটা অবস্থায় ছিল বা এখনও জটিল অবস্থায় ছিল, যা সরল অবস্থায় পরিণত হচ্ছিল না, তাকে এই লবণগুলো সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট এরা তাদের কার্যকারিতায় ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করছে। এবং এই প্রক্রিয়াকে আমরা বলি ইমালসিফিকেশন প্রক্রিয়া বা ইমালসিফিকেশন। তো প্রশ্ন আসতে পারে যে স্যার, কেন এদেরকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে পরিণত করতে হবে? উত্তরটি হচ্ছে, যখন কোনো এনজাইম কোনো সাবস্ট্রেটের উপর কার্যকারিতা প্রকাশ করবে, তখন সাবস্ট্রেটটির সঙ্গে এনজাইম কিন্তু যুক্ত হয়ে যায়। আমরা ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3-তে এনজাইমের কার্যকারিতাতে এই ঘটনাটি পড়েছিলাম। আচ্ছা, তো খেয়াল করো, এখানে এনজাইম যদি এমন কোনো উপাদানের সাথে যুক্ত হতে যায় যা এনজাইমের থেকে অনেক বেশি বড়, যা এনজাইম সহজেই উপাদানটির সাথে যুক্ত হতে না পারে, তাহলে কিন্তু এনজাইম ওই সাবস্ট্রেটকে ভেঙে ছোট কোনো উপাদানে পরিণত করতে পারবে না। অর্থাৎ এনজাইম ওই বিক্রিয়াটিতে অংশগ্রহণ করবেই না। এনজাইম ওই বিক্রিয়াটিকে সামনের দিকে এগিয়েই নিয়ে যাবে না। তখন কি হবে? তখন কি আর এই স্নেহ জাতীয় উপাদানগুলো বা এই লিপিড জাতীয় উপাদানগুলো ভেঙে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল উৎপন্ন করবে? না, করবে না। অর্থাৎ এনজাইমের কার্যকারিতাটা যেন আরও সুবিধা হয়, এনজাইম যেন আরও সহজ করে তার কাজটা সম্পাদন করতে পারে, এনজাইম যেন আরও সহজে স্নেহজাতীয় পদার্থগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করতে পারে,
তাই এখানে পিত্তরস থেকে নিঃসৃত সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট ও পটাশিয়াম টরকোলেট জাতীয় লবণগুলো এখানে স্নেহ জাতীয় পদার্থকে ভেঙে আরও ক্ষুদ্র ক্ষুদ্র সরল উপাদানে পরিণত করে, যাকে আমরা বলছিলাম ইমালসিফিকেশন। এবার অগ্ন্যাশয় রসে থাকা লাইপেজ ও ফসফোলাইপেজ এনজাইমের কার্যকারিতায় এই স্নেহ জাতীয় উপাদানগুলো ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হবে। এবং ঠিক একইভাবে আন্তরিক রসে থাকা লাইপেজ, লেসিথিনেজ বা মনোগ্লিসারাইডেজ নামক এনজাইমের কার্যকারিতায় সেই লিপিড জাতীয় খাদ্যগুলো ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হবে। এই ছিল আমাদের স্নেহ পরিপাক, ক্ষুদ্রান্তে স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক। তো এইভাবেই সাধারণত ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড জাতীয় খাদ্যগুলো তাদের সরলতর উপাদান তথা গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়ে থাকে এবং এখান থেকেই খাদ্যের রক্তনালীতে শোষণ ঘটে থাকে, ক্ষুদ্রান্ত থেকেই শোষণ ঘটে থাকে। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের তোমাদের বাড়ির কাজ হচ্ছে ক্ষুদ্রান্তে প্রোটিন ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাক বর্ণনা করো এবং ইমালসিফিকেশন কী, এই প্রশ্ন দুইটা তোমরা বাসায় খুব দ্রুত ক্লাসটা করার পরপরই চেষ্টা করবে। ক্লাসটি করার পরপরই তোমরা হোমওয়ার্কগুলো করে ফেলার, অবশ্যই ক্লাস করার পর বইটা খুব ভালো করে থরলি টপিকটা 2 থেকে 3 বার পড়বে। কোনো কনফিউশন হলে ফেসবুক পোস্টের নিচে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে দ্রুততম সময়ে প্রশ্নটির উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর যদি না পারি তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং বইটা পড়ে তোমরা প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে গুছিয়ে লিখে ফেসবুক পোস্টের নিচে কমেন্টে খুব দ্রুত তোমরা হোমওয়ার্কগুলো সাবমিট করবে। আশা করছি তোমরা হোমওয়ার্কগুলো খুব দ্রুতই সাবমিট করবে। তোমাদের থেকে আমাদের অনেক এক্সপেকটেশন, সামনে হয়তো প্রিটেস্ট পরীক্ষাও হবে, তো সেটার জন্য একটা ভালো সুযোগ থাকবে তোমাদের যে পড়াটা রেগুলার করব, রেগুলার সাবমিট করব। এটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা পরীক্ষার জন্য খুব দ্রুত নিজেকে প্রস্তুত করে রাখতে পারবে। তো বয়েজ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিজেকে সেফ রাখো। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।